আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমাদের সামনে যেই সংক্ষিপ্ত প্রশ্নটা রয়েছে, এখানে বলা হলো সমাধান করো 1/x+1 প্লাস 1/x+2 ইকুয়াল টু 2/x+3। এটা সমাধান করতে বলছে। সমাধান করো মানেই হচ্ছে চলকের মানটা খুঁজে বের করো। আমাদেরকে চলকের মানটা খুঁজে বের করতে হবে। তো আমরা এই রাশিটাকে লিখে ফেললাম, সমীকরণটা যা আছে তাই। 1/x+1 প্লাস 1/x+2 ইকুয়াল টু 2/x+3। আমরা একটা কাজ করতে পারি, এই 2/x+3 এটাকে আমরা ভাঙতে পারি। 2/x+3 এটাকে আমরা ভাঙতে পারি। এই যে 2/x+3 আমরা লিখতে পারি 1 + 1 ডিভাইডেড বাই x+3। তো আমরা বলতে পারি এই 1-এর নিচে x+3 এবং এই 1-এর নিচে x+3। এবার এই দুইটাকে আমরা যোগ করব। ঠিক আছে, এই দুইটাকে আমরা যোগ করলেই ওই আগেরটাই ফেরত আসে, তাই না? 1/x+3 1/x+3 যোগ করে দিলে এই আগেরটাই ফেরত আসে। তাহলে আমরা ভাঙতে পারি। তাহলে আমরা এটাকে ভাঙলাম। ঠিক আছে, ভাঙলাম। এখন যেহেতু আমরা এখানের মধ্যে চলকের মানটা বের করব, যদি বিয়োগ করি, বিয়োগ একটা থেকে আরেকটাকে যদি বিয়োগ করি, তাহলে অঙ্কটা আস্তে আস্তে ছোটোর দিকে চলে যাবে। অঙ্কটা আস্তে আস্তে ছোটোর দিকে চলে যাবে। তো একটা কাজ করি, তাহলে একটু জায়গা অদল বদল করি, তাহলেই তো বিয়োগ হবে। চিহ্ন পাল্টাবে, চিহ্ন পাল্টাবে। তাহলে 1/x+1 এখানে আগে থেকেই আছে, এটা আগে থেকেই আছে, তাকে রাখলাম। আর এই পাশ থেকে 1/x+3 তাকে নিয়ে আসলাম, -1/x+3। এই পাশে আগে থেকেই 1/x+3 আছে, থাকুক। এই পাশ থেকে 1/x+2 তাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস। অর্থাৎ একটা একটা করে সাইড চেঞ্জ করলাম, তাহলে যোগটা পরিবর্তন হয়ে বিয়োগ হয়ে গেল, যোগটা পরিবর্তন হয়ে বিয়োগ হয়ে গেল। বিয়োগটা করলে অঙ্কটা ছোট হতে থাকে, বিয়োগটা করলে অঙ্কটা আস্তে আস্তে ছোট হতে থাকে। তো x+1 x+3 তাদের লসাগু, x+1 দ্বারা লসাগুকে ভাগ করলে x+3 থাকে, সেটা দ্বারা লবকে গুণ। x+3 দ্বারা লসাগুকে ভাগ, তাহলে x+1 থাকে, সেটা দ্বারা লবকে গুণ। এখানেও একই কাজ, তাহলে আর বলার অপেক্ষা রাখে না। +x - x বাদ হয়ে গেল, +3 - 1 তাহলে হয় 2। নিচে x+1 x+3। আবার এখানে +x - x বাদ, +2 - 3 অর্থাৎ -1 -1, আর নিচে x+2 x+3। এখন খেয়াল করে দেখেন, এখানেও নিচে x+3 আছে, এখানেও নিচে x+3 আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এখন বাদটা কিভাবে করে দিতে পারি? আমরা বলতে পারি উভয় পক্ষকে x+3 দ্বারা গুণ, উভয় পক্ষকে x+3 দ্বারা গুণ। তাহলে x+3 x+3 কাটা, এইভাবে করে। ঠিক আছে, যেহেতু উভয় পক্ষে একই জিনিস আছে। তাহলে এখানে কি থাকলো? উপরে থাকলো 2 আর নিচে x+1। এখানে কি থাকলো? উপরে -1 আর নিচে x+2, অর্থাৎ x+3 উভয় পক্ষ থেকে বাদ। তাহলে 2/x+1 -1/x+2। এখন আড়াআড়ি গুণ করতে পারি, আড়াআড়ি গুণ, হ্যাঁ, আড়াআড়ি গুণ করতে পারি। -1 দ্বারা x+1কে গুণ এবং 2 দ্বারা x+2কে গুণ, আমরা আড়াআড়ি গুণ করে দিতে পারি। তাহলে 2 দ্বারা গুণ করলে 2x + 4, -1 দ্বারা গুণ করলে -x -1। চলকগুলোকে এক পাশে, সংখ্যাগুলোকে এক পাশে। 2x থাকলো, -1 এই পাশে আসলে +x, তাহলে 2x আর +x একসাথে করলে 3x, +4টা ওই সাইডে গেলে -4, তাহলে হয় -5/3। x এর মান কত? -5/3। তাহলে আমাদেরকে তারা বলল সমাধান করো। তো আমরা এই যে রাশিটা দেওয়া, এটা সমাধান করলাম, সমাধান করে চলকের মান হিসেবে পেলাম -5/3। এখন আসেন খ নাম্বার প্রশ্নে যাই। আমি একটু প্রথমেই বলে রাখতে চাই প্রিয় শিক্ষার্থীরা, এই খ নাম্বার প্রশ্নটা করতে গিয়ে আমি একটু বেশ খানিকক্ষণ কথাবার্তা বলবো, কারণ এখানে ব্যাখ্যা দেওয়ার দরকার আছে। হ্যাঁ, খুব প্রয়োজন আছে এখানে ব্যাখ্যা দেওয়ার। তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে বলা হলো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অপর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার 5/2 অংশ থেকে 3 বেশি। একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো আরেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যার 5/2 অংশ থেকে 3 বেশি। সংখ্যাটি নির্ণয় করো। এখানের মধ্যে যেই বিষয়টা, সেটা হচ্ছে আমরা প্রশ্ন পড়ে কিন্তু বোঝা যাচ্ছে যে সংখ্যা কিন্তু দুইটা। একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অপর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে সংখ্যা কয়টা? দুইটা। সংখ্যা কয়টা? দুইটা। একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আরেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যার 5/2 অংশ থেকে 3 বেশি। সংখ্যাটি নির্ণয় করো। খেয়াল করে দেখেন, এখানে বলছে সংখ্যাটি নির্ণয় করো, মানে কি? একটা সংখ্যা। কথা দ্বারা কি বোঝা যাচ্ছে? একটা সংখ্যা। কিন্তু প্রশ্নের মধ্যে যেই তথ্যগুলো দেওয়া, এখানে বোঝা যাচ্ছে সংখ্যা দুইটা। এখানে কয়টা? সংখ্যা দুইটা।
কিন্তু তারা বলতেছে সংখ্যাটি, তার মানে একটা সংখ্যা বের করো। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তারপরে তথ্যটা যেভাবে করে লেখা আছে, যদি আমরা একদম হুবহু এই কথাগুলোই ধরে নেই, যেভাবে বলা আছে এই কথাগুলো যদি ধরে নেই যে হ্যাঁ যা আছে তা দিয়েই আমরা অঙ্ক করব, এটা কিন্তু মূল বইয়ের মধ্যে এইভাবে করে ঠিক লেখা আছে, এইভাবে করে, হ্যাঁ, বর্তমানে যেই বইটা দেওয়া এখানের মধ্যে। তো এখানে যেই তথ্যটা দেওয়া, এই তথ্য অনুযায়ী যদি আমরা অঙ্কটা করি, তাহলে যেহেতু সংখ্যা দুইটা, তো আমাদেরকে একটা সংখ্যা বের করতে বলছে, মানে সংখ্যাটি, এই যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অপর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার 5/2 অংশ থেকে 3 বেশি, সংখ্যাটি নির্ণয় করো। এখানে সংখ্যাটি বলতে তাহলে আমরা এই একটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বুঝবো। তাহলে যেই তথ্য দেওয়া আছে হুবহু এই তথ্যকে ব্যবহার করে যদি আমরা অঙ্কটা করি, তাহলে আমরা বলবো, খেয়াল করে দেখেন, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো আরেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যার 5/2 অংশ থেকে 3 বেশি। মানে এখানে অপর ধনাত্মক পূর্ণ সংখ্যাটা যত হবে, আমি তার 5/2 অংশ বের করে দেখব কত হয়, এবার তার সাথে 3 যোগ করব কত হয়, সেইটা হচ্ছে এই সংখ্যাটা। আমি প্রথমে অপর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি জানবো, সেটা যত, আমি তার 5/2 অংশ নির্ণয় করব, এবার তার সাথে আমি 3 বাড়াবো, যে 3 বেশি, 3 বাড়াবো মানে 3 যোগ করব, যেটা আসবে সেটা হচ্ছে এই ধনাত্মক পূর্ণ সংখ্যাটা। তাহলে এই তথ্য অনুযায়ী আমরা বলতে পারি, ধরি অপর ধনাত্মক পূর্ণ সংখ্যাটি এক্স, আমরা ধরে নিচ্ছি অপর ধনাত্মক পূর্ণ সংখ্যাটা এক্স। তাহলে অপর ধনাত্মক পূর্ণ সংখ্যাটা যদি এক্স হয়, তাহলে আমাদেরকে যেটা বের করতে বলছে, আমাদেরকে যেটা নির্ণয় করতে বলছে সেটা কত হবে। সুতরাং নির্ণয় ধনাত্মক পূর্ণ সংখ্যাটি হবে অপর সংখ্যাটা যত, তার 5/2 অংশতে যা হয় তার থেকেও আরো 3 বেশি। তাহলে অপর সংখ্যাটা এক্স, আর আমরা যে সংখ্যাটা আমাদেরকে বের করতে বলা হলো প্রশ্নে, সেটা হলো অপর সংখ্যাটার 5/2 অংশ থেকে 3 বেশি। তাহলে এটা কত হয়, 2x/5 + 3। আমরা এটাই এখানে লিখলাম যে অতএব নির্ণেয় ধনাত্মক পূর্ণ সংখ্যাটি হলো 2x/5 + 3। প্রিয় শিক্ষার্থীরা, একটু বোঝার চেষ্টা করি, এখানে যেভাবে করে আছে আমরা ঠিক সেই তথ্য ব্যবহার করি অঙ্কটা করতেছি। হ্যাঁ, অপর ধনাত্মক পূর্ণ সংখ্যাটা এক্স, আর আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা হলো ওই সংখ্যাটার 5/2 অংশ থেকে 3 বেশি, এই যে এটা। তাহলে এটা অপর সংখ্যা, হ্যাঁ, এটা হলো অপর ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এটা হলো আমাদেরকে যেটা নির্ণয় করতে বলছে নির্ণয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা। কোথাও কিন্তু বলা নাই যে এই দুইটা সংখ্যা পরস্পর সমান, কোথাও বলা নাই যে এই দুইটা সংখ্যা পরস্পর সমান। যদি বলতো তাহলে না হয় আমরা এই দুইটার মাঝখানে আমরা সমান চিহ্ন বসাই দিতাম, দুইটার মাঝখানে আমরা সমান চিহ্ন বসাই দিয়ে অঙ্কটা সামনের দিকে আগাতাম, কিন্তু এই কথাটা কোথাও বলা নাই। তবু যেভাবে করে আছে, এতে করে যদি আমরা অঙ্কটা সামনের দিকে আগাই, আমরা দেখতেছি অপর ধনাত্মক পূর্ণ সংখ্যাটা, এটা নির্ণেয় ধনাত্মক পূর্ণ সংখ্যাটা। তো যেহেতু আমরা যদি এখন এই দুইটাকে এইভাবে করি, থাকবে যা তথ্য আছে এই তথ্য অনুযায়ী এভাবে করি, দুইটা সমান এই কথা বলা হয় নাই, দুইটা সমান এই কথা কোথাও বলা হয় নাই। এটা আমরা এই মুহূর্তে এটা লিখব না, হ্যাঁ, এটা শুধু এখানে দেখানো হয়েছে, কিন্তু আমরা এটা লিখব না। তার কারণ হলো যা তথ্য আছে তথ্য অনুযায়ী এই দুইটা, এবং দুইটার সংখ্যা ভিন্ন ভিন্ন। আমি কিন্তু প্রথমেই বলছি যে এটা নিয়ে আমি বেশ খানিকক্ষণ কথাবার্তা বলবো, আমি আরও কথাবার্তা বলবো, একটু খেয়াল করেন। বিভিন্ন রকমভাবে তথ্য পরিবর্তন করে আমি দেখাবো, প্রমাণ করেও দেখাবো। তো যা তথ্য আছে সেই তথ্য অনুযায়ী দুইটা সংখ্যা, এটা অপর সংখ্যা, এটা নির্ণয় সংখ্যা, তাহলে দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু এদের আমরা নির্দিষ্ট করে কোনো মান বের করতে পারতেছি না, কারণ এখানে তথ্যের ঘাটতি আছে। যদি আমাদেরকে বলতো যে দুইটি সংখ্যার যোগফল 17, দুইটি সংখ্যার যোগফল 17, যদি এইভাবে করে আমাদেরকে বলতো, তাহলে আমরা তখন এইভাবে করে লিখতাম, একটা সংখ্যা এবং অপর সংখ্যা, সংখ্যা দুইটির যোগফল 17। এই হচ্ছে একটা সংখ্যা, এই হচ্ছে আরেকটা সংখ্যা, দুইটা সংখ্যার যোগফল 17। যদি প্রশ্নে এটা বলতো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অপর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার 5/2 অংশ থেকে 3 বেশি এবং সংখ্যা দুইটির সমষ্টি 17, সংখ্যা দুইটি নির্ণয় করো, তখন আমরা বের করতাম সংখ্যা দুইটির সমষ্টি 17। তখন আমরা বলতাম x +
2x/5 +3 = 17। এই +3 ওই সাইডে গেলে -3। 17 থেকে 3 বিয়োগ করলে 14 হয়। আমরা লাইন কমাই ফেলি, হ্যাঁ। 17 থেকে 3 বিয়োগ করলে 14 হয়। এখানে আমরা লসাগু করতে পারি। 1 আর 5 এর লসাগু 5, তাহলে উপরে 5x + 2x = 14। তাহলে 7x/5 = 14। এই 5 এখানে ভাগ, ওই সাইডে গেলে হবে গুণ। ওই সাইডে গেলে কি হবে? গুণ। আচ্ছা, এই 5 ওই সাইডে গেলে গুণ হবে। তাহলে 14 গুণ 5। এবার দেখেন এখানে 7 গুণ আকারে আছে, ওই সাইডে গেলে ভাগ হবে। তার মানে শুধু x = এই সাইডে গিয়ে এই যে ভাগ হবে, কারণ 7 গুণ আকারে ছিল, ওই সাইডে গিয়ে ভাগ। তো 7 14-র মধ্যে 2 বার যায়, 5 দুগুণে 10। তাহলে x এর মান আসে 10। x এর মান কত আসে? 10। তাহলে x এর মান যদি হয় 10, তাহলে অপর সংখ্যাটা কত হবে? x এর মান যদি হয় 10, তাহলে আরেকটা সংখ্যা সেটা কত হবে? সেটা হবে 2 × 10 / 5 + 3। আমরা যদি 5 দিয়ে 10কে কাটি, দিলে 2 2 দুগুণে 4 আর 3 যোগ করলে 7। দেখেন একটা সংখ্যা 10 আর একটা সংখ্যা 7, একটা সংখ্যা 10 আর একটা সংখ্যা 7। তাহলে দুইটা সংখ্যা হইল। এবার আমি একটু প্রমাণও করে দেখাই, যে এই যে 10 আর 7 সকল শর্ত ঠিক আছে কিনা, সকল শর্ত ঠিক আছে কিনা। 10 এবং 7 কিভাবে করে বলতে পারি? সেটা হলো, দেখেন ভাইয়া, 10 আর এই যে 7, এই 7 হচ্ছে, সবাই একটু খেয়াল করেন, এই 7 হচ্ছে এই সংখ্যাটির 5/2 অংশ থেকে 3 বেশি। আসলে কি তাই? এই যে 10 আর এই যে 7, তো এই 7 হলো এই 10-এর 5/2 অংশ থেকে 3 বেশি। ওই যে বলছে না, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই যে 7, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা 7, অপর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা 10। এবার কথাটা মিলান তো, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অপর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার 5/2 অংশ থেকে 3 বেশি কিনা। দেখেন এই 7, এটা হলো এই যে 10 দেখতেছেন, এই 10-এর 5/2 অংশতে যা হয় তার চাইতেও 3 বেশি। কারণ 10-এর 5/2 অংশতে কত হয়? 10-এর 5/2 অংশতে 10-এর 5/2 অংশতে কত হয়? 4 হয়। 10-এর 5/2 অংশতে কত হয়? 4 হয়। তো 4-এর সাথে আরো যদি আমি 3 বাড়াই, তাহলে কত হয়? 7 হয়। তাহলে এটাই তো বলা হচ্ছে যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো অপর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার 5/2 অংশতে যা হয় তার চাইতেও 3 বেশি। এই যে 10-এর 5/2 অংশতে 4 হয়, তো 4-এর চাইতে 3 বেশি এই সংখ্যাটা। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এখানে তথ্যের ঘাটতি আছে। যদি আমাদেরকে এখানে বলতো যে সংখ্যা দুইটির সমষ্টি 17, তাহলেই কিন্তু আমরা দুইটা সংখ্যা একদম আলাদা করে বের করতে পারতাম এবং সকল শর্ত মিলে যাইত, তাই না? আচ্ছা, ওকে, ফাইন। তো এখন যে বিষয়টা, এখন 10 আর 7 কি পরস্পর সমান? আপনারা বলেন। 10 আর 7 তো পরস্পর সমান না। তাহলে আমি এই দুইটার মাঝখানে কেমনে করে সমান চিহ্ন দেই, তাই না? এই জন্য এটা এইভাবে করে আমরা করব না, এটা জাস্ট আপনাদের সামনে দেখালাম। আমরা এটা এইভাবে করে করব না। এই যে ভিডিওর মধ্যে পুরো ব্যাখ্যাটা আমি তুলে ধরতেছি, যাবতীয় বিভিন্ন দিকগুলো আমি তুলে ধরতেছি। আচ্ছা, তো তারা যেই শর্ত দিয়েছে, শর্তের আলোকে আপাতত অঙ্ক এখানেই শেষ হয়ে যায়, কারণ আমরা আর সামনের দিকে আগাইতে পারতেছি না, কারণ আমাদের কাছে আর কোনো তথ্য নাই। অপর ধনাত্মক পূর্ণ সংখ্যা x, নির্ণেয় ধনাত্মক পূর্ণ সংখ্যা 2x/5 + 3। বাস, কোথাও বলা নাই এই দুইটা সংখ্যা পরস্পর সমান, কোথাও বলা নাই। বলা থাকলে না আমরা করতাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন যে বিষয়টা, এই হচ্ছে বিষয়। তো আপনি যদি এখানের মধ্যে এইভাবে করে যদি অঙ্কটা আমরা সমাধান করি, তাহলে x এর মান 5 আসে। তো x এর মান যদি 5 আসে, তাহলে আবার শর্ত মিলে না। x এর মান 5 আসলে আবার শর্ত মিলে না। কেমন শর্ত মিলে না? তাহলে x এর মান যদি 5 হয়, এই যে 5, তাহলে এটার মান কত হয়? 2 × 5 / 5 + 3। তাহলে 5 5 কাটা, তাহলে 2 + 3, তাহলে কত হয়? 5। তাহলে অপর ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটাও 5, নির্ণেয় ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটাও 5। তাহলে তারা বললো কেন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আরেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে দুইটা, তো দুইটা ভিন্ন ভিন্ন হওয়ার কথা, তো দুইটা তো এখানে একই হইলো, একই সেম। তাহলে তারা বলতেছে সংখ্যা দুইটা
অথচ আমরা দেখছি দুইটা একই রকমের হয়, যদি এইভাবে করে করি তাহলে এটা আসলে ঠিক নেই, এটা আসলে ওরকমভাবে তথ্যের ঘাটতি থাকার কারণে এটা সঠিক নেই। তো যা আছে তার আলোকে হয় এখানেই আমরা অঙ্কটা থামাই দিব। তবে এখানে যদি অন্য একটা কাজ করি, অন্য একটা কাজ যদি করি তাহলে কিন্তু আবার সঠিকভাবে ফলাফল বের হয়ে যাবে, সঠিকভাবে ফলাফল বের হয়ে যাবে। কীভাবে করে দেখেন, আপনাদেরকে দেখাই। যেহেতু এটা ভিডিওতে সব কথাবার্তা বলা যাচ্ছে এই জন্য সব কথাবার্তা বলতেছি। সেটা হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরপর আমি এটাকে মুছে দিচ্ছি, এখানে আমি লিখবো তার, কি লিখবো, তার। একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা তার 5/2 অংশ থেকে 3 বেশি সংখ্যাটি নির্ণয় করো। জাস্ট এই শব্দটা যদি লিখে দিই তাহলে কিন্তু আবার সব ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা তার 5/2 অংশ থেকে 3 বেশি সংখ্যাটি নির্ণয় করো। মানে সংখ্যা কিন্তু একটাই, সংখ্যা একটাই। এই সংখ্যাটা হলো এই সংখ্যাটার 5/2 অংশতে যা হয় তার চেয়ে 3 বেশি। এই যে একটা সংখ্যা, এটার মান কত? এটার মান হলো, আমি যদি এটার 5/2 অংশ বের করি যা হবে তার চাইতেও 3 বেশি এটার মান। ঠিক আছে, তাহলে এটাকে আমি 5/2 অংশ বের করব, তাহলে সমান হবে না, তাহলে সমান হবে না। এইটার 5/2 অংশ, তাহলে কিন্তু দুইটা সমান হবে না। এটা সম্পূর্ণ আর এটার 5/2 অংশ সমান হবে না। তবে আমি যদি তার সাথে 3 যোগ করে দেই, তাকে যদি 3 বাড়ায় দেই, তাহলে দুই পক্ষ সমান হবে। আমি দেখাই আপনাদেরকে। যদি আমরা এরকম ভাবে লিখি যে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা তার 5/2 অংশ থেকে 3 বেশি সংখ্যাটি নির্ণয় করো, আমরা বলবো ধরি সংখ্যাটি হলো, ধরি সংখ্যাটি হলো x, সংখ্যাটি হলো x। সংখ্যাটির 5/2 অংশ, সংখ্যাটির 5/2 অংশ সমান x ইন্টু 2/5 অর্থাৎ 2x/5। এখন কথা হচ্ছে এই x আর 2x/5 দুইটা কিন্তু সমান না। তারা বলতেছে এই x এর মান হলো এই x এরই 5/2 অংশতে যত হয় তার চাইতে 3 বেশি। তাহলে আমি তো x এর 5/2 অংশ বের করছি, তাহলে এটা যত তার চাইতে আমি আরো 3 বাড়াইলে এটা পাবো। এটা যত তার সাথে আমি আরো 3 বাড়াই তাহলে আমি এটা পাবো। এই মুহূর্তে কিন্তু এই দুইটা সমান না। একটি সংখ্যা হলো তারই 5/2 অংশের চাইতে 3 বেশি। তার মানে 5/2 অংশতে এটা হয়, এই মুহূর্তে এই দুইটা সমান না। তবে এটার চাইতে এটা 3 বেশি, এটার চাইতে এটা 3 বেশি। তাহলে আমি যদি ওর সাথে এখন 3 যোগ করে দেই তাহলে আবার দুইটা পরস্পর সমান হয়ে যাবে। এই যে প্রশ্নমতে x ইকুয়াল টু 2x/5 প্লাস 3। যদি এরকম হয় যে কথাটা যদি এইভাবে করে বলা হয়, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা তার 5/2 অংশ থেকে 3 বেশি সংখ্যাটি বের করো। ধরি সংখ্যাটি হলো x, সংখ্যাটার 5/2 অংশ হলো 2x/5। এই মুহূর্তে যদি আমি এইভাবে করে লিখি তাহলে আমি মাঝখানে সমান চিহ্ন দিতে পারবো না। এই x বড় আর 2x/5 ছোট, কারণ এই সংখ্যাটা হলো তার 5/2 অংশের চাইতেও 3 বেশি। তার মানে এখানে 3 বেশি আছে, এখানে 3 বেশি আছে। তাহলে ওর সাথে 3 বাড়ায় দেন, এই যে ওকে 3 বাড়ায় দেন, ওর কাছে 3 বেশি আছে, ওর চাইতে ওর কাছে 3 বেশি আছে, তাহলে ওর কাছে কম আছে, তাহলে ওর সাথে 3 বাড়ায় দেন। তখন আপনি দুই পক্ষে সমান দিতে পারবেন। তখন আপনি এখানে সমান চিহ্ন দিতে পারেন যে হ্যাঁ এই মুহূর্তে সবাই সমান। এতক্ষণ পর্যন্ত এটা 3 বেশি ছিল, এখন আমি ওকেও আমি 3 বাড়ায় দিছি, দুই পক্ষ সমান হয়ে গেছে। তখন আপনি অঙ্কটা যখন ক্যালকুলেশন করবেন, আপনি যখন এখন অঙ্কটা ক্যালকুলেশন করবেন যে +3 সেটি আসবে -3 2x/5, তাইলে আর গুণ করতে পারি 5x - 15 = 2x, 5x - 2x = 15, তাহলে 3x = 15। হ্যাঁ 3x = 15, x এর মান 5, x এর মান যদি 5 হয়, দেখেন আমি প্রমাণ করে দেখাই। x এর মান যদি 5 হয় তাহলে x এর 5/2 অংশ কত হয়? 2 × 5 / 5 অর্থাৎ 2। তাহলে x এর মান 5 আর এই x এরই 5/2 অংশ হচ্ছে 2। তাহলে দেখেন x এর মান 5 আর এই x এরই 5/2 অংশ হচ্ছে 2। তাহলে এই 5 এই 2 এর চাইতে 3 বেশি, এই 5 এই 2 এর চাইতে 3 বেশি। তাহলে 5 হলো বড় 2 এর চাইতে। তাহলে এই সংখ্যাটি হলো
তারই 5/2 অংশ থেকে 3 বেশি। হ্যাঁ, এই সংখ্যাটার 5/2 অংশ হচ্ছে 2, এই সংখ্যাটার 5/2 অংশ হচ্ছে 2, তাহলে এই সংখ্যাটি হলো তার 5/2 অংশের চাইতে 3 বেশি। এখন আপনি যদি 2 এর সাথে 3 যোগ করে দেন তখন দেখবেন দুই পক্ষ সমান হয়ে যাবে। আমি কি কথাটা বুঝিতে পারলাম? কথা কি বুঝিতে পারছি? অর্থাৎ এই প্রশ্নের মধ্যে তথ্যের ঘাটতি থাকার কারণে এটা বিভিন্ন রকমভাবে ঘুরতেছে। ঠিক আছে, আমি সব দিক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে যদি প্রশ্নটা যেভাবে আছে একদম বইয়ের মধ্যে যেভাবে আছে সেভাবে যদি রাখি তাহলে কিন্তু উত্তর এখানেই থেমে যায়, কারণ আমরা আর সামনের দিকে এগোতে পারবো না, আমরা আর সামনের দিকে এগোতে পারবো না। ঠিক আছে, কারণ কোথাও বলা নাই যে এই দুইটা পরস্পর সমান, বলা নাই। তা আমরা মাঝখানে সমান চিহ্ন কেমনে দিই? এটা জাস্ট এখানে দেখাচ্ছি, কিন্তু কেমনে দিব আমরা? হ্যাঁ, এটাও হবে না। যদি আমাদেরকে যেভাবে লিখছে এইভাবে লিখে নতুন আরেকটা তথ্য বাড়ায় দিত, সংখ্যা দুইটির সমষ্টি 17, এটা বলে দিলেও কিন্তু আমরা একদম ইজিলি অঙ্কটা করে ফেলতে পারতাম, সেটাও বলা নাই। আবার যদি ওই নতুন তথ্য না দিয়ে যদি এখানে অপর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা কথাটা না লিখে জাস্ট এটার জায়গাতে লিখত তার একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার 5/2 অংশ থেকে 3 বেশি সংখ্যাটি নির্ণয় করো, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে অঙ্কটা হয়ে যায়, একদম সুন্দরভাবে অঙ্কটা হয়ে যায়। আমি কি বুঝাইতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা? তাহলে এই হচ্ছে বিষয়, সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনারা ক্লিয়ার। এবার আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, গ নাম্বার প্রশ্নে যাই। তাহলে এখানে যে রেজাল্টটা দেখাচ্ছি এটা কিন্তু না, হ্যাঁ, এটা কিন্তু আর কি প্রশ্নের মধ্যে যা লেখা আছে ওই অনুযায়ী কিন্তু এটা সঠিক না। হ্যাঁ, ওই অনুযায়ী এটা সঠিক না। প্রশ্নে যা লেখা আছে ওই অনুযায়ী এই পর্যন্ত হবে, এই পর্যন্ত হবে। আর যদি প্রশ্ন কারেকশন করি আমরা আর কি তথ্য পরিবর্তন করি যেভাবে যেভাবে করে বললাম ওইভাবে করে রেজাল্ট বেরোবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন পরবর্তী প্রশ্ন, গ নাম্বারটা। তো এই ভিডিওর এটা হচ্ছে একটা সুবিধা যে আমরা ভিডিওর মধ্যে যাবতীয় সব কথাবার্তাগুলো বলতে পারতেছি খোলামেলা, কোন কোন জায়গাতে কি কি দরকার, কোথায় কোনটা হইলে ভালো হইতো, তাহলে রেজাল্ট আমরা পাইতাম, এই সব কিছু আমরা বলতে পারতেছি। তো গ নাম্বার প্রশ্নতে দেখেন, গ নাম্বার প্রশ্নে কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7 এবং গুণফল 10 সংখ্যাটি নির্ণয় করো। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7, গুণফল 10 সংখ্যাটি নির্ণয় করো। তো এখানের মধ্যে সংখ্যাটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। তো একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এই দুইটা অঙ্ককে যোগ করলে 7 হয়। অঙ্কদ্বয়ের সমষ্টি একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এই দুইটা অঙ্ককে যোগ করলে 7 হয়। আর এই দুইটা অঙ্ককে গুণ করলে 10 হয়, গুণ করলে 10 হয়। সংখ্যাটি নির্ণয় করো। তো ধরি একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক 7 - x, 7 - x। খেয়াল করে দেখেন 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যদি আমি আপনাকে বোঝানোর জন্য বলি, যেমন সেটা হচ্ছে 52। তো এই যে 52 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এটার এককের অঙ্ক আর দশকের অঙ্ক যোগ করলে 7 হয়, এককের অঙ্ক আর দশকের অঙ্ক গুণ করলে 10 হয়। ঠিক আছে? তো এখন আমরা তো আর এটা নির্দিষ্ট করে ধরতে পারি না, জাস্ট বোঝানোর জন্য বললাম। নির্দিষ্ট করে কি কোনো সংখ্যা ধরা যায়? যাবে না। তো আমরা কি বলবো? এককের অঙ্কটা হলো x, তাহলে দশকের অঙ্কটা কত হবে? যেহেতু প্রশ্নে বলা আছে এককের অঙ্ক এবং দশকের অঙ্ক যোগ করলে যোগফল 7 হয়, তাহলে আমরা দশকের অঙ্কটা বের করতে পারবো, সেটা হলো 7 - x। সেটা কত? 7 - x। একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক 7 - x, অর্থাৎ 7 থেকে এককের অঙ্কটা বাদ দিলে যা হয় সেটা দশকের অঙ্ক, 7 থেকে এককের অঙ্কটা বাদ দিলে যা হয় সেটা দশকের অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক 7 - x, এই যে এই কথাটা বলার কারণে। এখন তাহলে সংখ্যাটা কত হবে? তো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লেখার নিয়ম কি? একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লেখার নিয়ম কি? একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। এই যে দেখেন 52, এই 52 আমরা কিভাবে করে পেতে পারি? এককের ঘরে 2 আছে, দশকের ঘরে 5 আছে, তাহলে এককের অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক যোগ
10 গুণ দশক স্থানীয় অঙ্ক, তাহলে 50 যোগ 2 তাহলে হয় 52। তাহলে এখানেও একই রকম, তাহলে আমরা বলবো একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। তো 10 দিয়ে গুণ করে দিই সব কিছু, তার সংখ্যাটি বের হইছে 70 মাইনাস 9x। সংখ্যাটি কত? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কত? 70 মাইনাস 9x। আমাদের এখন উদ্দেশ্য এই x এর মানটা খুঁজে বের করা, তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। এখানে বলা আছে গুণফল 10 কার? অঙ্কদ্বয়ের গুণফল 10। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 10। আমরা এখন এই তথ্যটাকে কাজে লাগিয়ে আমাদের ফলাফলটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব। সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল, এককের অঙ্ক দশকের অঙ্ক গুণ, তাহলে 10 হয়। এককের অঙ্ক দশকের অঙ্ক গুণ, তাহলে গুণফল 10 হয়, প্রশ্নে বলা আছে। তো x দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করি, এটা আসলো। সবাইকে একপাশে নিয়ে আসি, আমরা কিন্তু মিডল টার্ম করে দিই। কি করি? মিডল টার্ম করে দিই। আমরা একটু বলি, একটু সাজাই লিখি, একটু সাজাই লিখে দেখাই। মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 10 ইকুয়াল টু 0। আমরা এক্স স্কোয়ারের সামনে মাইনাস রাখতে চাচ্ছি না, তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 10 ইকুয়াল টু 0। কথাটা কি আমি বুঝতে পারলাম? -1 দ্বারা উভয় পক্ষকে গুণ, -1 দ্বারা উভয় পক্ষকে গুণ, তাহলে -1 দ্বারা যখন আমি গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে? ওকে, আর 0কে গুণ করলে 0ই হয়। আচ্ছা, এই জিনিসটাই এখানে লেখা হয়েছে। এইবার এখানে মিডল টার্ম করা হলো। মিডল টার্ম করার পরে কমন নিলে আমরা দেখি x-5 ইন্টু x-2 ইকুয়াল টু 0। এক্স এর মান তাহলে 5 আসে, এক্স এর মান তাহলে 2 আসে, অর্থাৎ এক্স এর মান 5 অথবা 2, দুইটা নিয়ে আমাদেরকে এখন অঙ্কটা করতে হবে। এক্স এর মান 5 এটাও সঠিক, এক্স এর মান 2 এটাও সঠিক। এখন আমরা যে সংখ্যাটা নির্ণয় করব, যদি এক্স এর মান 5 হয়, যদি এক্স এর মান 5 হয়, তাহলে সংখ্যাটা কত হবে? 70 মাইনাস 9x, মনে আছে সংখ্যাটা কত? সংখ্যাটা কত? 70 মাইনাস 9x। এখন x এর মান 5, তো বসাই দেন এখানে 5, এখানে বসাই দেন। 5 বসালে কি এটা 95 হবে? না, 9 ইন্টু 5। আচ্ছা, তাহলে x এর মান যখন 5, তাহলে 5 নং 45, 70 থেকে 45 বিয়োগ করলে 25 হয়, সংখ্যাটা হলো 25। x এর মান যদি 2 হয়, তাহলে এখানে 2 বসাই দেন, তাহলে ক্যালকুলেশন করলে 52। তার মানে হয় সংখ্যাটা 25 আর নয়তো সংখ্যাটা 52, দুইটাই সঠিক। হয় 2 অঙ্ক বিশিষ্ট সেই সংখ্যাটা হলো 25 আর নয়তো 52, দুইটাই সঠিক। কারণ এই দুইটা সংখ্যাই সকল শর্ত মানছে। কিভাবে করে? এককের অঙ্ক দশকের অঙ্ক যোগ করলে 7 হয়, এককের অঙ্ক দশকের অঙ্ক গুণ করলে 10 হয়, এককের অঙ্ক দশকের অঙ্ক যোগ করলে 7 হয়, এককের অঙ্ক দশকের অঙ্ক গুণ করলে 10 হয়। তাহলে এই দুইটা সংখ্যাই সকল শর্ত মানছে, তাহলে দুইটাই সঠিক। তাহলে আমরা বলবো অতএব নির্ণয় সংখ্যাটি হলো 25 অথবা 52, এই দুইটাই সঠিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে কথাবার্তা বললাম, এবং বিশেষ করে এই খ নাম্বার প্রশ্নটা, এখানের মধ্যে যে তথ্যের ঘাটতি আছে বা তথ্যটা কিভাবে করে পরিবর্তন করলে কিভাবে করে উত্তরগুলো বের হইতো, এই মুহূর্তে যেই প্রশ্ন আছে সেই অনুযায়ী ফলাফলটা কতটুকু, এই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা সবাই এই প্রশ্নগুলোর সমাধানগুলো বুঝতে পেরেছেন। আমরা প্রশ্নগুলোর সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।